29 ডিসেম্বরের পদযাত্রায় সরকার বাধা দিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির। নয়াপল্টনে গণজমায়েতের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন। দফায় দফায় অবরোধে পরিবহন খাতেই আর্থিক ক্ষতি প্রায় 1,500 কোটি টাকা। হতাহতের সংখ্যাও শতাধিক, এখনো আতঙ্কের মধ্যে দিন কাটছে সংশ্লিষ্টদের। বিরোধী দল হরতাল কিংবা অবরোধ কর্মসূচি না দেয় জনমনের স্বস্তি। শহরে বন্দরে ব্যাপক কর্মচাঞ্চল্য। ভারতে তীব্র মতবিরোধের কারণে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেই দুষছেন বিশ্লেষকরা। এবং নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আনন্দের পাশাপাশি গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী আহমেদ লোপা। 29 ডিসেম্বরের পদযাত্রায় সরকার বাধা দিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আগামী 29 ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মার্চ ফর ডেমোক্রেসির গণজমায়েতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে অনুমতি চেয়েছে বিএনপি। সকালে দলটির নেতা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেন। সমাবেশকে বিঘ্নিত না করেন, হোটেল, রেস্তোরাঁ, গাড়ি, রেল, ট্রেন, লঞ্চ যেন বন্ধ না করা হয়। এবং আমরাও আমাদের নেত্রীও ঘোষণা করেছেন এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। যদি এতে বাধাগ্রস্ত হয় তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া সকলের মতামত নিয়ে আবার কর্মসূচি ঘোষণা করবেন। অবরোধ শেষ হওয়ার পরেও গতরাতে রাজধানীর বাংলা মোটরে পুলিশের ভাড়া করা বাসে পেট্রোল বোমা হামলায় এক ট্রাফিক কনস্টেবল মারা গেছেন। অগ্নিদগ্ধ আরেক ট্রাফিক কনস্টেবল ও বাসটির ড্রাইভার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও পুলিশ সদস্যদের নিতে গাড়িটি এসেছিল। রাত 11টার দিকে বাংলা মোটর পুলিশ বক্সের পাশে এসে দাঁড়ানোর সাথে সাথেই গাড়িটিতে মোটরসাইকেল আরোহী দুজন এসে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই 2 ট্রাফিক পুলিশ সদস্য এবং গাড়ির ড্রাইভার অগ্নিদগ্ধ হন। এ সময় ঘটনাস্থলেই পুড়ে মারা যান ট্রাফিক কনস্টেবল ফেরদৌস। অগ্নিদগ্ধ আরেক ট্রাফিক কনস্টেবল ফাইসাল ও গাড়ির ড্রাইভার বায়োজিৎকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানালেন অনেক চেষ্টা করেও ফেরদৌসকে বাঁচানো সম্ভব হয়নি। আমি গাড়ির দিকে তাকাতেই দেখি যে একজন মানুষ অর্ধেক বের হয়ে জ্বলছে, সম্পূর্ণ বডি অর্ধেক বের হয়ে বেরোবার চেষ্টা করছে আর বেরোতে পারছে না। তখন তাকে আমি এবং আর 2-3 জন পুলিশ সদস্য মিলে বের করার চেষ্টা করি এবং এক পর্যায়ে গাড়ি থেকে টেনে বের করে নিচে ফেলে দেই। আমার সামনেই লোকটা ছটফট করতে করতে মারা যায়। ঘটনার পর খবর পেয়ে পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এ সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা মানে রাষ্ট্রের সম্পদের উপর হামলা। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেখানে রাষ্ট্রীয় কাঠামোকে আঘাত হানার জন্য, রাষ্ট্রযন্ত্রকে আঘাত হানার জন্য কিন্তু পুলিশের উপর আক্রমণ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত চিকিৎসক জানালেন, অগ্নিদগ্ধ ট্রাফিক কনস্টেবল ফাইসালের মুখমণ্ডল সহ শরীরের 14% পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর অগ্নিদগ্ধ গাড়ির ড্রাইভার বায়োজিদের শরীরের 4% পুড়ে যাওয়ায় সে আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। টানা 83 ঘন্টা অবরোধ শেষ হওয়ার পরেও এমন নাশকতাকে মেনে নিতে পারছেন না হাসপাতালে আসা স্বজনেরা। নাহিদা আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অবরোধের সময় গত 23 তারিখ গাজীপুরে দগ্ধ ট্রাক চালক নজরুল এবং 21 তারিখে সিরাজগঞ্জে দগ্ধ হেলপার মাজেদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মধ্যরাতে মারা গেছেন। গত 21 তারিখ সিরাজগঞ্জে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় অগ্নিদগ্ধ হন বাসের হেলপার মাজেদুল। এছাড়া 23 তারিখ রাতে গাজীপুরের শফিপুরে দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিলে অগ্নিদগ্ধ হন চালক নজরুল ইসলাম। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। সে গাড়ির ভিতরে ছিল, তারপরে গাড়িতে আগুন লাগছিল, বের হয়েছে, বের হয়ে ধরানোর সময় তো পুড়ে গেছে। কত শতাংশ পড়ছে? ডাক্তার বলছে 90। দফায় দফায় টানা অবরোধে গত 1.5 মাসে কেবল পরিবহন খাতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। চালক আর হেলপার সহ হতাহতের সংখ্যাও শতাধিক।
এখনও চরম আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপির রিপোর্ট। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের নির্দলীয় তত্ত্বাবধায়কের দাবিতে চলা হরতাল ও টানা অবরোধে দেশের পরিবহন ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। বিশেষ করে গত সেপ্টেম্বর মাস থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে টার্গেট করে সহিংসতা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। শুধু যানবাহন ভাঙচুর নয়, চলতে থাকে একের পর এক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা। এর মধ্যে শুধুমাত্র গত 1.5 মাসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 100-র বেশি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমাদের প্রায় 2 থেকে 2,500 গাড়ির মতো আমাদের ভাঙচুর হয়েছে। প্রায় 1200 থেকে 1300 কোটি টাকার মতো আমাদের মালামাল আর্থিক ক্ষতি হয়েছে। আমরা সহিংসতার ঘটনায় সবচেয়ে বিপর্যয়ের মুখে পড়েছে চালক ও হেলপার। শুধুমাত্র চট্টগ্রামে 7 জন চালক সহিংসতায় মারা গেছে। হজর আজানও দিছে এই টাইমই, একবার সীতাকুণ্ড বাজারে আর গল্লি থেকে বাইরে হাতের মাইরে দিছে। আমি শারীরিক যেভাবে কষ্ট পাচ্ছি, ফ্যামিলির সংসারও ওইভাবে কষ্ট। আমাদের কাছে এই পর্যন্ত 14 জনের তালিকা আসলো। 14 জন বিভিন্ন হাসপাতালে আসে, ক্লিনিকে আসে। এরা 14 জনের মধ্যে 7 জন ড্রাইভার মৃত্যুবরণ করেছে। আর এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে পরিবহন মালিকদের। পণ্যগুলো অলরেডি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তো জ্বালিয়ে দেওয়ার কারণে পণ্যগুলির যে মূল্য এবং গাড়ির মূল্য সবকিছু আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া লাগছে। হাইওয়ে রুটের স্থানীয় পুলিশ প্রশাসনদের যদি নজরদারিতে চিহ্নিত সন্ত্রাসীদেরকে যদি কঠোর ব্যবস্থা নেয়, তাহলে আমার মনে হয় স্বচ্ছন্দে গাড়িগুলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করতে পারবে। সবশেষ মঙ্গলবার ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাকে আগুন দিলে চালক ও হেলপার গুরুতর আহত হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট অবরোধ আর হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসায় জনমনে স্বস্তি ছাড়াও দেশের বিভিন্ন শহর ও বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। গতকাল সন্ধ্যায় বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলনের পরই পাল্টে গেছে বন্দরনগরী চট্টগ্রামের রাতের চিত্র। আগামী 4 দিন কোনো হরতাল অবরোধ থাকছে না জানার পরই শত শত পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান নেমে আসে রাস্তায়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর জিসি মোড়ের মঙ্গলবার রাত 11টার চিত্র এটি। বাদন ছাড়া বলকা হরিণের মতো ছুটছে যানবাহন, সে সাথে ছুটছে সাধারণ মানুষও। শুধু জিসি মোড় নয়, পুরো নগরীর চিত্র ছিল ঠিক এরকম। কোন কোন এলাকায় এত রাতও ছিল যানজট। এর মাঝে 4 দিনের অবরোধ অবসর পেয়ে ঢাকার পাড়ে ছুটতে শুরু করে যাত্রীবাহী বাসগুলো, আর বাস যাত্রীদের মধ্যে ছিল স্বস্তির আভাস। আমরা খুব স্বস্তি পেয়েছি, আসলে খুব ভালো লাগতেছে। এখন বিরোধী দলের নেত্রী যে ব্রিফিংটা দিয়েছেন, কিছুটা হলো আশার মানে আলো এই প্যাসেঞ্জারের মনের মধ্যে ফিরে আসছে। আমার তো অনেক টেনশন ছিল, হ্যাঁ আমরা ঢাকায় যাইতে পারবো কিনা, এখন মোটামুটি কেটে গেছে। গত কয়েক মাস ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান নিয়ে চলছে নানা ধরনের নাশকতা। প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে পোড়ানো হচ্ছে গাড়ি। কিন্তু আজ থেকে আগামী 4 দিন আর এই অবরোধ থাকছে না ঘোষণার পর নিশ্চিন্ত মনে গাড়ি নিয়ে ছুটছেন চালকেরা। অবরোধ নেই, তাছাড়া মনে করেন রাস্তায় ভিড়িয়ে দিছে, রাত দিছে, এখন একটু সাহস আছে। দিন হরতাল ছিল, খুব সমস্যায় ছিলাম, টাকা পয়সা ছিল না, সংসারের সমস্যা, এখন গাড়ি ঘোড়া চলবে, করে খাইতে পারবো আর কি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি রয়েছে আগের মতো। যানবাহনের দীর্ঘসারি এবং তীব্র হর্ন, এই জন্য এখানকার স্বাভাবিক চিত্র। কিন্তু হরতাল অবরোধের মতো কর্মসূচিতে এই চিত্র দেখা যায় না। সকলে আশা করছেন এখনকার যে চিত্র তাই বজায় থাকবে। চট্টগ্রামের 72 সিটিগেট থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে নতুন করে আর অবরোধ কর্মসূচি না দেয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রংপুরের মানুষও। শীত উপেক্ষা করে রাতে কাজে নেমে পড়তে দেখা গেছে অনেককে। রতন সরকারের রিপোর্ট। পঞ্চম দফায় 84 ঘন্টার অবরোধ শেষ হতেই যেন নিজের রংবর্ণ ফিরে পায় উত্তরের শহর রংপুর। শুরু হয়ে যায় কর্মচঞ্চল মানুষের চলাফেরা, সড়ক মহাসড়কে যানবাহনের ছুটোছুটি। দীর্ঘ 4 দিন পর যে হরতালটা খুললো, আর এর জন্য আমরা স্টুডেন্টরা প্রাণ ফিরে পেয়েছে মনে করি। 10 দিন পর গাড়িটা খোলার পর আজকে খুব চাপ। অবরোধ খোলার পরে এখন আল্লাহর রহমতে আমাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। কাজ কাম করতেছি, এখন ভালো লাগতেছে। মাঝে মধ্যে 2-1 দিন বাদে টানা প্রায় 2 মাসের হরতাল অবরোধে বিপর্যস্ত মানুষ সুযোগ পেয়েই ঝাঁপিয়ে পড়ে কাজে, যাত্রা করে শুরু। দীর্ঘ অবরুদ্ধ দশা থেকে যেন মুক্তির অনুভূতি প্রকাশ করেন তারা। দীর্ঘ অবরোধ হরতাল পেরিয়ে ঢাকা যাইতে পারতেছে, এটা একটা খুবই মানে আনন্দদায়ক। অবরোধ থাকলে আমাদের কাজ কামের খুবই সমস্যা হয়, অবরোধ না থাকাটা আমাদের জন্য খুব ভালো। এখন আমরা ঢাকা যেতে পারছি, অনেক ভালো লাগছে, অনেক স্বস্তিতে যেতে পারছি আর কি।
তবে বিরোধী দলীয় নেত্রীর ভাষণে আপাতত কয়েকটা দিনের নিশ্চয়তা পেলেও দেশের রাজনীতিতে প্রধান দুই শিবিরে সমঝোতা না হওয়ায় পুরোপুরি চিন্তামুক্ত হতে পারেনি কেউ। আবার এই অবরোধ কর্মসূচির নতুন অবস্থা হবে, এর জন্য আবার আমরা ভোগান্তিতে পড়ব, কি হবে না হবে অনিশ্চিত জীবন। এখন হরতাল ছাড়াও তো মারপিট হয়। দেশের মানুষকে কষ্টে ফেলা এমন কর্মসূচি ভবিষ্যতে আর না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সময় সংবাদে আরো থাকছে, ভরা মৌসুমেও রাজধানীতে লোকসান গুনছেন ফুল ব্যবসায়ীরা, বড়দিনের উৎসবেও আশায় গুড়ে বালি। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। 1974 সালের ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধন বিল দেশটির সংসদে উত্থাপিত হলেও বিরোধী দলগুলোর তীব্র বিরোধিতার মুখে পড়েছে। ভারতের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এই বিলটি অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এজন্য বাংলাদেশকে ভারতের পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন তারা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় 4144 কিলোমিটার। 1974 সালের মে মাসে অনির্দিষ্টকালের জন্য স্বাক্ষরিত হয় বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। সংসদে চুক্তিটি অনুমোদন করে ভারতের কাছে বেরুবাড়ি হস্তান্তর করলেও বাংলাদেশ আজও পায়নি 3 বিঘা করিডোর। 1974 সালে স্থল সীমান্ত চুক্তি ও সীমান্তে অপদখলীয় জমি বিনিময়ে 2011 সালে সই হওয়া প্রোটোকল অনুমোদনে গত 18 ডিসেম্বর ভারতের সংসদে উত্থাপিত হয় দেশটির সংবিধান সংশোধন বিল। কিন্তু চুক্তি বাস্তবায়িত হলে ভারত 7000 একর জমি হারাবে এই অজুহাতে এই বিলের তীব্র বিরোধিতা করে বিরোধী দলগুলো। We had told them long ago not to introduce this bill. ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাংলাদেশ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের রাজনীতিতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা টানাপোড়েন আছে। মমতা ব্যানার্জি দিল্লিকে টার্গেট করে উনি ওনার তীরটা ছুটছেন এবং সেই তীর গিয়ে দিল্লিতে না লেগে আমার গায়ে এসে লাগছে। এবারেই সামনে ভারতের নির্বাচন, অনেকে মনে করছে যে কংগ্রেস আদৌ সরকার করতে পারবে কিনা সেটা নিয়েই প্রশ্ন দাঁড়াচ্ছে। বিজেপি মনে করছে সেও ভালো করবে, তৃণমূল কংগ্রেস সেও মনে করছে যে তার একটা প্রাধান্য থাকবে। তারা কোনো ক্রেডিট স্বাভাবিকভাবে কংগ্রেসকে দিতে চাইবে না, কারণ এটা হয়তো কংগ্রেস দেখাবে যে কই আমি প্রতিবেশীর সাথে সম্পর্ক তৈরি করার ব্যাপারে আমার একটা প্লাস পয়েন্ট আছে। ভারতের নতুন সরকার না আসা পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতেই হবে বলে মনে করছেন তারা। যেই সরকারই আসুক না কেন তখন তারা সহজভাবে বুঝতে পারবে এর মেরিটটা এবং তখন হয়তো সমাধান হবে। আপাতত এর সমাধান অ্যাটলিস্ট ইলেকশনের আগে হওয়াটা খুবই মুশকিল। কোনো শিক্ষা নাই, কোনো একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান ছাড়া আর কোনো প্রতিষ্ঠান নাই এনক্লেভসগুলোতে। মানুষজনের কোনো ভবিষ্যৎ নাই। আমরা যদি মানবিক দিক থেকে যে বিষয়টাকে দেখি তাহলে কিন্তু সেটা ভারত বাংলাদেশের বিষয় থাকবে না, এটা মানুষের জন্য কাজ করার বিষয় হবে। এই চুক্তি ও প্রোটোকলের আওতায় বাংলাদেশের মূল ভূখণ্ডে থাকা ভারতের 17,160 একর আয়তনের 111টি ছিটমহল এবং ভারতের মূল ভূখণ্ডে থাকা বাংলাদেশের 7,110 একর আয়তনের 51টি ছিটমহল বিনিময় হবে। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। টানা অবরোধের পর সকাল থেকেই মাদারীপুরে মাওয়া কাওড়াকান্দি নৌরুটে যানবাহনের তীব্র চাপ বেড়েছে। ঘাটের উভয় পাশে ফেরি পারাপারের অপেক্ষায় আটকে আছে অন্তত 750 যানবাহন। ঘাটে পারাপারের জন্য কাজ করছে 16টি ফেরি। লঞ্চ ও স্পিড বোটেও রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এই সুযোগে লঞ্চ যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকার টোল। এদিকে সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে ভরা মৌসুমেও লোকসান গুনছেন রাজধানীর ফুল ব্যবসায়ীরা। বড়দিনের উৎসবে বাড়তি বিক্রির আশায় ফুলের পসরা সাজিয়ে বসলেও তারা একেবারেই হতাশ। রাজধানীতে ফুলের বিভিন্ন বাজার ঘুরে আরো জানাচ্ছেন মোস্তফা মাহবুব। বাহারি রং আর মন মাতানো সুবাসের দেশি বিদেশি ফুল নিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতার দেখা মেলা ভার। চোখ জুড়ানো গোলাপ, রজনীগন্ধা আর গাঁদাও যেন ক্রেতার মন কাটতে পারছে না, আর তাই মলিন বিক্রেতার মুখ। কোরবানিদের পর থেকে যে পরিস্থিতিটা, এই পরিস্থিতি দেশের পরিস্থিতি অনুযায়ী আমাদের ব্যবসা অলরেডি নাই। সুন্দর সুন্দর গোলাপ আসছে আজকে, একটা শুভ্রতা আছে ফুলের মধ্যে। যে কোনো অকেশনে আমরা ফুলটাকেই বেশি প্রেফার করি, যে ফুলটা ঘরে রাখলে একটা অন্যরকম সৌন্দর্য আসে।
বড়দিনের কথা মাথায় রেখে কিছুটা বাড়তি প্রস্তুতি ছিল ব্যবসায়ীদের, কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবার হতাশ তারা। বড়দিনের উপলক্ষে আমাদের একটা বিশাল প্রিপারেশন ছিল। খেতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল মনে করেন খেতে প্রোডাকশন হচ্ছে, ঝরে যেতে যাচ্ছে। অবরোধ হরতাল দেশে এই অবস্থার জন্য কাস্টমার ঘর থেকে বাইরে আনা। অনেক ক্রেতারই আবার দাম নিয়ে রয়েছে অসন্তুষ্টি। গোলাপ অ্যাকচুয়ালি আমার ফেভারিট রোজ, 30 টাকা নিচ্ছে দুইটা, বাট একটু কম হলে বেটার হইতো। দাম এক এক দোকানে তো এক এক রকম, বাট আমি যেটা চাচ্ছি কাঠবেলি সেটা পাচ্ছি না। সামনে একটা অকেশন আছে 31, ওইটাতে আর কি ভালো বেচাকেনা আশা করতেছে। ভরা মৌসুমেও ক্ষতির পাল্লা যেন আর ভারী না হয়। নতুন বছরের উৎসবগুলোর আগেই তাই একটি স্থিতিশীল পরিবেশের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানিয়েছেন ফুল বিক্রেতারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। গেল সেপ্টেম্বরে শুল্কায়ন কার্যক্রমে অত্যাধুনিক প্রযুক্তির এসআই কুডা ওয়ার্ল্ড চালু করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হওয়া ছাড়াও রাজস্ব আদায় বাড়বে বলে আশা করা হচ্ছে। কিন্তু এনবিআর এর সাথে ঘন ঘন এই সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন এবং মাইগ্রেশনের সময় নানা বিভ্রাট দেখা দেয় ভোগান্তির শিকার হচ্ছেন স্টেক হোল্ডাররা। পণ্য খালাসে বিলম্বের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। হাজারা শিউলের রিপোর্ট। বিশ্বের 90টি দেশে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির এসআই কুডা ওয়ার্ল্ডে শুল্কায়ন বিরোধ ও জালিয়াতির সুযোগ না থাকায় আমদানি রপ্তানির সাথে যুক্ত সব সংস্থাই একে স্বাগত জানিয়েছিল। কিন্তু চালুর 3 মাস পরেও নতুন প্রযুক্তির এই সফটওয়্যারে নানা সমস্যা রয়ে গেছে। অন্যদিকে ঘন ঘন এটির সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনলাইনে আমদানি পণ্যের আইজিএম ও বিল অফ এন্ট্রি দাখিলে দুর্ভোগে পড়েছেন ব্যবহারকারীরা। এই সার্ভারের সাথে সারাদিনের মধ্যে অন্তত 8-10 বার কানেকশন চলে যায়। তো এই সময় শুল্কায়ন বন্ধ থাকে, আমরা অনলাইনে বিল অফ এন্ট্রি সাবমিট করতে পারি না। ব্যবসায়ীদের দাবি এতে পণ্য খালাসি বিলম্বের কারণে তাদের অতিরিক্ত ড্যামেজ দিতে হচ্ছে। চট্টগ্রাম বন্দরের ওয়ারফেন চার্জ, শিপিং এজেন্টের ওয়ারফেন চার্জ যদি 2 ঘন্টা 4 ঘন্টা ডিলে হয়ে যায়, তাহলে এটা তৎক্ষণাৎ তারপরের দিনই এফেক্ট করে, তারপরের দিন চলে আসে। ওই দিনেই আর শুল্কায়ন করা যায় না 2-4-5 ঘন্টা যদি এরকম ডিলে হয়ে যায়। তবে কাস্টমস কর্মকর্তারা বলছেন, লোকাল নেটওয়ার্কের ত্রুটি এবং প্রযুক্তির পরিবর্তনের কারণে সার্ভারে সাময়িক সমস্যা হলেও শুল্কায়ন কার্যক্রমে বড় ধরনের ক্ষতি হচ্ছে না। ল্যান্ড কানেক্টিভিটি অনেক পুরনো হওয়ার কারণে এইখানে অনেকটা ব্রডকাস্টিং হচ্ছে কিংবা স্প্যাম হচ্ছে, এই সমস্ত কারণে হ্যাং হয়েছে। এটা সাময়িক সময়ের জন্য। এটা আমাদের এসআই কুডা ওয়ার্ল্ডের টেকনিক্যাল টিম সবসময় এখানে থাকে, সমস্যার সমাধান করে দিচ্ছে। আমদানি ও রফতানি পণ্য মিলে চট্টগ্রাম কাস্টমস হাউসে অনলাইনে প্রতিদিন 4000 চালানের নথি দাখিল হয়। হাজারা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। 29 ডিসেম্বরের পদযাত্রায় সরকার বাধা দিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির। নয়াপল্টনে গণজমায়েতের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন। দফায় দফায় অবরোধে পরিবহন খাতেই আর্থিক ক্ষতি প্রায় 1,500 কোটি টাকা। হতাহতের সংখ্যাও শতাধিক, এখনো আতঙ্কের মধ্যে দিন কাটছে সংশ্লিষ্টদের। বিরোধী দল হরতাল কিংবা অবরোধ কর্মসূচি না দেয়ায় জনমনে স্বস্তি। শহরে বন্দরে ব্যাপক কর্মচাঞ্চল্য। ভারতে তীব্র মতবিরোধের কারণে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেই দুষছেন বিশ্লেষকরা। এবং নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আনন্দের পাশাপাশি গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আনন্দের পাশাপাশি গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। এই দিনে শান্তির বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন যীশু খ্রিস্ট। বিশ্বের দেশে দেশে এবারের বড়দিনে যিশুর 2013তম জন্মোৎসব পালন করছেন তার ভক্তরা। সকাল থেকেই সারা দেশের গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উদযাপন। এ সময় শত শত ভক্তের সমবেত প্রার্থনা সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে সব গির্জা প্রাঙ্গণ। প্রার্থনা শেষে একে অপরকে বড়দিনের শুভেচ্ছা জানান। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারা হোটেলগুলোতে রয়েছে দিনব্যাপী নানা আয়োজন। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারে রাজধানীর সোনারগাঁ হোটেলে বড়দিন উদযাপনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সাদিকুর রহমানের কাছে। সাদিক, সোনারগাঁ হোটেলে বড়দিনের আয়োজন কেমন দেখছেন? লোপা, আপনি যেমনটি বলছিলেন হোটেল সোনারগাঁয়ের যে উৎসবটির কথা, সেটি সম্পর্কে যদি আমি বলি যে আজকে সকালেই
বড়দিনের উৎসবটি পালন শুরু হয়েছে একটি প্রার্থনার মধ্য দিয়ে। তো এরপরে কিন্তু বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঢাকাবাসী তাদের অনুষ্ঠান পালনের জন্য বা বিনোদনের জন্য শুরু করেছে যাতায়াত। আমি বিশেষভাবে বলতে চাই যে আজকে সোনারগাঁ হোটেলের যে সুইমিং পুল জোন, এখানে একটি বিশেষ ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করা হয়েছে, যেটি হচ্ছে যে শুধুমাত্র শিশুদের জন্য। এখানে যে পরিচালক অর্থাৎ যিনি আয়োজক তিনি আমাকে বলেছেন, সালমান কবির, উনি আমাকে বলেছেন যে প্রতি জন প্রতি 1000 টাকা করে এখানে চার্জ ধরা হয়েছে। এর বিনিময়ে এখানে শিশুরা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন রাইডে তারা বিনোদন করতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বাচ্চারা এসেছেন, যাদের ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এবং তারা বিভিন্ন রাইডে চড়ছেন এবং আনন্দটাকে উপভোগ করছেন। আমি বলতে চাই যে এখানে যে উৎসবমুখর পরিবেশটি, তারা কিন্তু আজকের দিনটিকে সেরকম আমেজ নিয়ে, সেরকম উৎসাহ নিয়ে উপভোগ করছেন। এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একটি ছোট একটি কনসার্টের মতো আয়োজন করা হয়েছিল, যেখানে বাচ্চারা তাদের নিজের কণ্ঠে গান গাইছিল এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকে এই উৎসবমুখর পরিবেশটি কিন্তু এখানে জাঁকজমকভাবে পালিত হচ্ছে। তো আজকে আমি বলতে চাই যে কিছুক্ষণ পরে তাদের লাঞ্চ ব্রেক হবে এবং লাঞ্চের পরে তারা আবার আনন্দ ফুর্তি শুরু করবে এবং এখানে যে উৎসবমুখর পরিবেশ আমেজ, এটা কিন্তু আসলে সেরকম ভাবে জমে উঠতে শুরু করছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। এখানে আয়োজক যেটি বলছেন যে প্রতি বছরই তারা এই আয়োজনটি করে থাকে এবং এটি একটা ভিন্ন ধর্মীয় আয়োজন, যেটির মাধ্যমে বাচ্চাদেরকে এইরকম বিভিন্ন উৎসবে কিন্তু তাদেরকে আগ্রহ যোগানো হয় এবং উৎসব সম্পর্কে, ধর্মীয় উৎসব সম্পর্কে তাদেরকে জানান দেওয়া হয় যে এটা আসলে কি। বাচ্চারা তাদের উৎসব সম্পর্কেও জানলো এবং তাদের এই ধর্মীয় বিষয়টা সম্পর্কে তাদের একটা সচেতনতা তৈরি হচ্ছে ছোটবেলা থেকেই। এই জন্য এটা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন। তো লোপা বিকেল 4টা পর্যন্ত চলবে আয়োজনটি। এই পর্যন্ত এখানে এই সর্বশেষ অবস্থা এই ছিল। লোপা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর সোনারগাঁ হোটেলে বড়দিন আয়োজনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান। এবার বড়দিন উদযাপনের খবর জানতে এই মুহূর্তে কালীগঞ্জে আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌমিত্র, কালীগঞ্জে বড়দিন উদযাপনের কি অবস্থা দেখছেন আপনি? লোপা, আগে যেমনটি জানিয়েছিলাম যে গাজীপুরের কালীগঞ্জের এই সাধু নিকোলাস চার্চে সকাল থেকে নানা ধরনের মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিনের যে রীতি, ধর্মীয় রীতি অনুযায়ী বড়দিন পালন করে আসছিলেন এখানকার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা। এবং আপনি দেখতে পাবেন হয়তো লোপা যে এই চার্চটিকে নানাভাবে সাজানো হয়েছে। প্রভু যিশু যে গোশালায় জন্মগ্রহণ করেছিলেন, বেথলেহেমের সেই গোশালার একটি অনুকৃতি তৈরি করা হয়েছে এখানে এবং নানাভাবে এই সাধু নিকোলাসের এই চার্চটিকে সাজানো হয়েছে বড়দিন উপলক্ষে। এবং বেলা 12টার দিকে এখানকার যে মাঙ্গলিক আচার অনুষ্ঠান মিশার মধ্য দিয়ে সেটি শেষ হয়েছে, অর্থাৎ ধর্মীয় রীতি অনুষ্ঠান শেষ হয়েছে। তবে অন্যান্য যে সামাজিক যে সৌজন্যমূলক অনুষ্ঠান, আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো এখন তারা পালন করছেন এখানকার খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এবং এর পাশেই লোক আপনাকে জানিয়ে রাখি যে গির্জার পাশেই একটি মাঠে বড়দিন উপলক্ষে মেলা হচ্ছে এবং সেখানে অনেক মানুষ ভিড় করেছেন, তারা মেলা দেখতে এসেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি লোপা, যে এই চার্চটি কিন্তু বাংলাদেশের প্রাচীনতম চার্চগুলোর একটি। এটি প্রায় 1665 সালের দিকে পর্তুগিজরা এখানে এসে প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে এখানে খ্রিস্ট ধর্মাবলম্বীদের যেই বসতি গড়ে ওঠে, তারা নিয়মিত তাদের ধর্ম পালন করে আসছেন। এবং আজকেও বড়দিন উপলক্ষে তারা এখানে সবাই নানা ধরনের উৎসব আয়োজনে উদযাপন করছেন তাদের বড়দিনটি। এবং আপনি দেখতে পাচ্ছেন হয়তো যে রঙিন পোশাক এবং নতুন পোশাক, নানা ধরনের আনন্দ উদযাপনের বিভিন্ন উপকরণ নিয়ে তারা হাজির হয়েছেন এখানে। এখানে সান্তা ক্লজ ছিলেন, তিনি শিশুদের মধ্যে নানা উপহার বিলি করেছেন এবং সব মিলিয়ে একটি উৎসব ঘন, একটি আনন্দমুখর পরিবেশ গাজীপুরের কালীগঞ্জের এই এখানকার এই সেন্ট নিকোলাস চার্চে তৈরি হয়েছে। এবং আমরা এছাড়া কথা বলেছিলাম এখানকার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে, তারা আনন্দ উদযাপন যেমন করছেন, একই সঙ্গে তারা জানিয়েছেন যে তারা প্রার্থনা করছেন দেশের যে সংকটময় পরিস্থিতি সেটি আসলে লাঘবভাবে এই প্রার্থনা তারা আজকে করেছেন বড়দিনের প্রার্থনায়। এছাড়া আমরা কথা বলেছিলাম শিশুদের সঙ্গে, নানা বয়সী মানুষের সঙ্গে, তারা সবাই আসলে এই উৎসবটির বড়দিনের আসলে ধর্মীয় গণ্ডির ঊর্ধ্বে উঠে সার্বজনীন একটি রূপ পেয়েছে, এমনটি বলছেন তারা। লোপা, সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্রর সাথে। তিনি জানাচ্ছিলেন গাজীপুরের কালীগঞ্জের বড়দিন উদযাপনের খবর। মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা শেষে গতকাল গভীর রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গাংনী ঈদগাহ মাঠের পাশে তাকে কুপিয়ে হত্যা করে। ভোরে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 50 বছর পূর্তি উৎসব পালন করল বাংলাদেশ টেলিভিশন বিটিভি। আজ সকালে সূর্য ওঠার সাথে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের গানের সুরে সবাই পালন করল এই উৎসব। বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ছাদে সকাল 7:30টায় শুরু হয় এই আয়োজন। সেই সাথে ছিল শীতের চিরাচরিত পিঠা উৎসবও। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য সচিব এবং বিটিভির পুরনো কলাকুশলী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় উপমহাদেশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা জামিল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী। এই পিঠা পায়েসের উৎসব সঙ্গে বিটিভির 50 বছরকে মিলিয়ে যে আয়োজন করেছে, এটা একটি চমৎকার আয়োজন এবং যারা আজকে এখানে এসেছেন প্রত্যেকেই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে দীর্ঘদিন ধরে শুধু লালনই করেননি, ধরে রেখেছেন। সেই নিষ্ঠা এবং সাহসকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। টেলিভিশনের প্রথম যিনি নাটক করেছেন, অভিনয় করেছেন বা প্রথম দিন থেকে সংশ্লিষ্ট এমন অনেকেই আজকে আমাদের ছাদ বারান্দা রয়েছে, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আবারও বড়দিনের খবর। যথাযোগ্য মর্যাদায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। রঙিন আলোকসজ্জা আর উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিনের আনুষ্ঠানিকতা। বুধবার বড়দিন উদযাপনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমে। বড়দিনের প্রথম প্রহরেই প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে গির্জাগুলো। বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে বড়দিনের উৎসব। এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশে নানা রীতি ও রেওয়াজে পালিত হচ্ছে বড়দিন। তবে মেক্সিকোর তাবাস্কো প্রদেশে আকস্মিক বন্যায় অনেককেই বাড়ি ছাড়তে হওয়ায় কিছুটা ম্লান হয়ে যায় বড়দিনের উৎসব। খেলার খবর। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন চলছে বাংলাদেশে চলমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার কারণে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ ও আইসিসি টি-20 বিশ্ব আসরের ভেন্যু পরিবর্তন হতে পারে। এবার ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে টি-20 বিশ্ব আসরের বিকল্প ভেন্যু হিসেবে এরই মধ্যে ভারতের কলকাতা ও রাঞ্চি প্রস্তুত আছে। তবে প্রতিবেদনটির তথ্য ছিল ভুলে ভরা। কিছুদিন আগেও বাংলাদেশে চলমান পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছিল শ্রীলঙ্কা। আর সম্প্রতি দেশে পাকিস্তান বিরোধী আন্দোলনের কারণে পাকিস্তান দলের বাংলাদেশ সফরের বিষয়টিও ছিল আলোচনায়। এবার ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হলে তা আয়োজন হতে পারে ভারতে। এজন্য কলকাতার ইডেন গার্ডেন্স ও ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম প্রস্তুত আছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি। তবে এই প্রতিবেদনে এক জায়গায় উল্লেখ করা হয়েছে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের উপর বোমা হামলা হয়েছে। আসলে এটি চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলের হোটেলের বাইরে ককটেল হামলা হয়েছে। এভাবে ভুল তথ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 29 ডিসেম্বরের পদযাত্রায় সরকার বাধা দিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির। নয়াপল্টনে গণজমায়েতের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন। দফায় দফায় অবরোধে পরিবহন খাতেই আর্থিক ক্ষতি প্রায় 1,500 কোটি টাকা। হতাহতের সংখ্যাও শতাধিক। এখনো আতঙ্কের মধ্যে দিন কাটছে সংশ্লিষ্টদের। বিরোধী দল হরতাল কিংবা অবরোধ কর্মসূচি না দেয়ায় জনমনে স্বস্তি। শহরে বন্দরে ব্যাপক কর্মচাঞ্চল্য। ভারতে তীব্র মতবিরোধের কারণে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেই দুষছেন বিশ্লেষকরা। এবং নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আনন্দের পাশাপাশি গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।